আরে এরা কারা, কোত্থেকে এলো? ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, চলে আসলাম আজকে আমাদের শিল্প সংস্কৃতির বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে একটু আলোচনা করব। কি ধরনের প্রশ্ন হতে পারে। আমাদের প্রথম অধ্যায় শুরু হচ্ছে পদ্মা জলে ঢেউয়ের খেলা। এখানে কল্পনাতে আমাদের পঞ্চরত্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তারা রাজশাহী জনপদে এসে পৌঁছানোর পরে এখানে কিছু ঘটনার কথা উল্লেখ আছে। যেমন এখানে একটি কথা আছে যে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাটে ৮টি জেলা নিয়ে গঠিত হয় রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের প্রতিটি জেলা প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ। তাছাড়া সিল্কের কাপড় আর রাজশাহীর আম দুই পণ্য বিশ্বে অন্যান্য বলে রায়হান ভাই জানায়। এখান থেকে কিন্তু আমরা কিছু নৈবেত্তিক এবং শর্ট প্রশ্ন জানতে পারি। যেমন আমাদের তোমরা জানো যে এক কথায় প্রকাশে কিছু প্রশ্ন থাকবে, সেখানে আসতে পারে রাজশাহী বিভাগে কয়টি জেলা, অথবা রাজশাহী বিভাগের জেলাগুলোর নাম কি কি, রাজশাহীর দুইটি বিখ্যাত পণ্যের কথা বলো, কিংবা রাজশাহীর আম সম্পর্কে কিছু বলো, এরকম থাকতে পারে। তারপরে এখানে আছে যেমন পরিকল্পনা অনুসারে এবার তারা পদ্মা নদীর জেলা রাজশাহী ঘুরে দেখার জন্য বেরিয়েছে। প্রথমে তারা গেল পদ্মার পাড়ে, সেখানে নদীর তীরে জেগে ওঠা চরে মাঝপথে চলছে মেলা। মেলায় ঘুরতে ঘুরতে নানা রকমের সামগ্রী তাদের চোখে পড়লো, যেমন তাঁত, বাঁশ, বেত, মাটির কাঁসা পিতল, কাঠসহ বিভিন্ন উপকরণের তৈরি সামগ্রী। তাছাড়াও খাবারের জন্য রয়েছে নানা রকমের মিষ্টি, পিঠাপুলি, কলাইয়ের তৈরি রুটি ও নানা রকমের ভর্তা। এখানে রাজশাহী অঞ্চলের খাবার কেমন সে সম্পর্কে একটু কথা বলা হয়েছে, যে নানান রকমের মিষ্টি, পিঠাপুলি, কলাই রুটি অত্যন্ত বিখ্যাত রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকার জন্য। মৃত্তিকা আপু রায়হান ভাইয়ের সাথে মেলায় ঘুরতে ঘুরতে তারা দেখতে পেল তাদের বয়সী আরো অনেকেই মেলায় এসেছে। তাদের একজন মেলায় এক প্রান্তে থাকা বড় বট গাছের নিচে বসে গান করছে, কয়েকজন আবার তার সাথে মিলে হাতে তালি দিয়ে সহপাঠীকে গান গাইতে উৎসাহ দিচ্ছে। কেউ কেউ গানের সাথে হাত পা নেড়ে নানা রকম ভঙ্গিতে নাচার চেষ্টা করছে। মেলায় আসা দর্শনার্থীরা বিষয়টিকে বেশ উপভোগ করছে। পঞ্চরত্ন দেরি না করে সেখানে গিয়ে গানের আসরে যোগ দিল। সেখানে কবি নজরুল ইসলামের ভাটিয়ালি সুরের একটি গান হচ্ছিল। এখন এখানে একটি গানের কথা আমাদের আছে। গানটি হলো পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, এই পদ্মে ছিল যে যার রাঙা পা, আমি হারিয়েছি তারে। গানটি নজরুল ইসলামের লেখা গান, অত্যন্ত বিখ্যাত। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে এই পদে ছিল যে তার রাঙা পা, আমি হারায়েছি তারে। গানটি হয়তো তোমরা অনেকে শুনেছো। সবার সাথে হাতে তালি দিয়ে গান করতে করতে ইরা খেয়াল করলো সবার হাতের তালি একই সঙ্গে হচ্ছে না। গানের শেষে ইরা সমীরকে জিজ্ঞেস করলো, আচ্ছা গান গাওয়ার সময় আমাদের সবার তালি একসাথে শেষ হলো না কেন? ইরার কথা শুনে সমীর বলল, তাল আর লয়ের সঠিক সমন্বয় হয়নি। এখান থেকে আমরা নতুন একটা শব্দ জানলাম, তাল এবং লয়। পঞ্চরত্নের মধ্যে সমীর আগে থেকে গান শেখে, মায়ের কাছে গান ও গানের তাল সম্পর্কে সে জেনেছে। বিষয়টি জানা থাকার ফলে সমীর তার বন্ধুদের বিষয়টি বুঝিয়ে বলল, এই যে সবাই মিলে হাততালি দিচ্ছি, নির্দিষ্ট সময় পরে তালির শব্দ করছি, একে বলে তাল। তাল কাকে বলে? তাহলে আমরা এখান থেকে হাততালি, এই সবাই মিলে হাততালি দিচ্ছে, নির্দিষ্ট সময় পরে তালির শব্দ করছে, একে বলে তাল, যা আমরা আগের শ্রেণীতে জেনেছি। এখানে গানটি যে তালে চলছে সেটি হলো 6 মাত্রা বা 6 সংখ্যা। এই তালকে বলা হয় দাদরা তাল। দাদরা তালের সংখ্যা এবং বোল সম্পর্কেও আমরা জেনেছিলাম। আকার জানতে চাইলেও আগের ক্লাসে তারা দাদরা তালটি শিখেছে, কিন্তু এই গানের সাথে সেটি মিলছে না কেন? এই কথা শুনে সমীর বলল, আমরা তো আগে জেনেছি প্রত্যেকটি তালের 3টি লয় আছে, যে সেই অনুযায়ী দাদরা তালের চলন অনুসারে 3টি লয় আছে, যথা বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, লয় কত প্রকার?
বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। গানের ধরন অনুসারে তার তাল এবং লয় নির্দিষ্ট হয়। কোনো গান বিলম্বিত লয় হয়, কোনোটি মধ্য অথবা দ্রুত লয় হয়। যে কোনো তালের বিলম্বিত গতিকে দ্বিগুণ কিংবা তিনগুণ করলেই তালের লয় বা গতি বেড়ে যায়। এখানে আমরা দাদরা তালের কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছি, যে সংখ্যায় লিখে লিখে এমন বিলম্বিত তাল করে, যেমন ধাধিনা, নাতুনা, ধাধিনা, ধাধিনা, নাতুনা, ধাধিনা, নাতুনা। আবার এখানে ঠিক 3 গুণ করলে হচ্ছে ধাধিনা, নাতুনা, ধাধিনা, নাতুনা। এভাবে দ্রুত মানে দ্রুত গতির সাথে তালের কম বেশি হচ্ছে। আমরা সবাই মিলে হাতের তালি দিয়ে দাদরা তালের দ্রুত চলন শিখে নিল। এবার সবাই মিলে হাতের তালি দিয়ে দাদরা তালের দ্রুত চলন শিখে নিল। গানের তালটি সম্পর্কে জানাবার পর এরই মধ্যে মেলা অঙ্গনে মাইকের ঘোষণা থেকে তারা জানতে পারলো আজ বিকেলে মেলার মঞ্চে রাজশাহী অঞ্চলের লোকগান পরিবেশিত হবে। তার মধ্যে রয়েছে আলকাপ গান, বারাসিয়া গান, ঝান্ডির গান এবং গম্ভীরা গান। এখানে রাজশাহী অঞ্চলে কয়েকটি ঐতিহ্যবাহী গানের নাম আমরা জানলাম: আলকাপ গান, বারাসিয়া গান, ঝান্ডির গান এবং গম্ভীরা গান। এই ঘোষণা শুনেই পঞ্চরত্ন খুব আনন্দিত হলো। মৃত্তিকা আপু আর রায়হান ভাইয়ের সাথে কথা বলে তারা আজকের সময়গুলো এই মেলাতেই কাটানোর সিদ্ধান্ত নিল। এসব গান সম্পর্কে তারা আগে সামান্য জেনেছে, কিন্তু কখনো তারা পরিবেশন দেখেনি বা শোনেনি। এখানে আমাদের রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, রসুন ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, বিভিন্ন সম্পর্কে জিলাপি, গরম মিষ্টি দুপুরে খাবার শেষ করলো। বিকেল হতে তারা আবার মেলায় পৌঁছে গেল। সঙ্গীত পরিবেশনার তালিকায় তৈরি কাজ শুরু করলো। এদিন বিকেলে গান শোনার পাশাপাশি বিভিন্ন গানের দলের শিল্পীদের সাথে কথা বলে তারা স্থানীয় গান ও নাচের একটা তালিকা তৈরি করলো। যাই হোক, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি গম্ভীরা গান। এই বিষয় নিয়ে বেশ গুরুত্বপূর্ণ সম্পর্কে কিছু তথ্য আছে। আগুন বলল, গম্ভীরা গান কে বা কারা সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, এই গানের বিষয়বস্তু কি, কোথায়, এখন কিভাবে এটি গাওয়া হয়, এ বিষয়ে কিভাবে আমরা আরো বিস্তারিত জানতে পারি। তোমাদের জন্য এই গম্ভীরা গান সম্পর্কে প্রশ্ন আসতে পারে, যেমন গম্ভীরা গানের আদি উৎপত্তি স্থল কোথায়? গম্ভীরা গানের আদি উৎপত্তি স্থল কোথায়? এখান থেকে আমরা পড়লে এখান থেকে বুঝতে পারবো। এবং গম্ভীরা গান সম্পর্কে যদি লিখতে বলা হয়, এই অংশ থেকে আমরা বিষয়গুলো উত্তর দিতে পারি। আবার 10 মার্কের যে একটা প্রশ্ন আছে ছবি সহ, এই ছবিটা দিয়েও তোমাকে বলা হতে পারে যে তুমি এই ছবি সম্পর্কে কি জানো, লিখো। একটি প্রশ্ন আমরা ঠিকমতো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর পাবো। গম্ভীরা গান সম্পর্কে কিছু গবেষণামূলক কথাবার্তা আছে, যে গম্ভীরা গানের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে। এক কথায় প্রকাশে একটি প্রশ্ন হতে পারে। তবু আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আধুনিক এই গম্ভীরা গানের প্রবর্তক কিংবদন্তি ওস্তাদ শেখ শফিউর রহমান সুফি মাস্টার, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং আমাদের টোটাল একটা রচনামূলক প্রশ্নই হতে পারে, সেখান থেকে আমরা শর্ট কিছু তথ্য যেগুলো হাইলাইট করছি, এগুলো গুরুত্ব সহকারে পড়বে। দেশভাগের পর তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকায় পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করেন। নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ধারণ করে গম্ভীরা গানের নানা নাতি চরিত্র সৃষ্টি করে তিনি এই গানের নবনির্মাণ করেন। মূলত তিনি স্বভাবক কবি ছিলেন। অসংখ্য গম্ভীরা ও আলকাপ গান রচনা করেছেন। শুধু গান নাচই নয়, গম্ভীরা নিজস্ব সুর, নাচের ভঙ্গি, অভিনয় এবং ছন্দভিত্তিক প্রবর্তকও তিনি। নতুন নতুন বিষয়ের উপর গম্ভীরা লিখে এই গানকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছেন। গ্রাম বাংলা প্রচলিত কাহিনী, সাধারণ মানুষের জীবনাচার, সামাজিক সমস্যা, আঞ্চলিক ভাষা, সুনিপুণ প্রয়োগে লোকনাট্য গীতি এই ধারাটি বিকশিত হয়েছে। গানের সুরটি বিশেষ গঠন হওয়ার কারণে এটি গম্ভীরা সুর নামে পরিচিত পেয়েছে। তবে গম্ভীরা গানকে জাতীয় ও আন্তর্জাতিক জনপ্রিয় করে তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের আরো দুজন কৃতি সন্তান, তারা হচ্ছেন রকিবউদ্দিন ও কুতুবুল আলম জুটি। বাংলাদেশের সবার কাছে তারা গম্ভীরার নানা নাতি হিসেবে পরিচিত। এখানে গম্ভীরা সম্পর্কে আরেকটা আছে, যেমন গম্ভীরা আসলে গানটি যে কোনো বিষয় নিয়ে গুরুত্বের সাথে যে কোনো সমস্যার সমাধান এগুলো নিয়ে তৈরি করা হয়। যেমন বন্যা, খরা, ঝড়, জল, উচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ যত হয়, বৃক্ষ ছাড়া চারপাশে এই পরিবেশ বাঁচানোর উপায় নাই।
না না হে। খাল বিল আর জলধার যত, নদী নালা শত শত, খাল বিল আর জলধার যত, নদী নালা শত শত, পাহাড় জঙ্গল বন বনানীর সঠিক রক্ষা করা চাই, না না হে। এরকম গানের মাধ্যমে বিভিন্ন সমস্যাকে আমরা তুলে ধরতে পারি। এটাই হচ্ছে গম্ভীরা গান। রাজশাহী সিল্ক সম্পর্কে আমরা কিছু চ্যাপ্টার দেখতে পাচ্ছি। এখানে রাজশাহী শিল্পর সব সম্পর্কে আমরা জানতে পারি। তো পরদিন সকালে সবাই সরকারি সিল্ক ফ্যাক্টরি দেখতে গেল। রায়হান ভাইরা পঞ্চরত্নেদের দেখালো কিভাবে তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকা বড় হয়। পর্যায়ক্রমে পোকা রেশম গুটিতে পরিণত হয়ে সিল্ক সুতায় রূপান্তর হয়। গুটি সেদ্ধ করে সুতার মুখ বের করা হয়। চরকা ঘুরিয়ে সুতা সংগ্রহ করে তাতে সাহায্যে সিল্ক কাপড় বুনন দেখে সবাই তো অবাক। সেই কাপড় থেকে শাড়ি, নানান রকম জামা, ওড়না, পাঞ্জাবি, ফতুয়া সহ কত কিছুই তৈরি হয়। রাজশাহীতে বেসরকারি পর্যায়ে বেশ কিছু ফ্যাক্টরিতে এখানে সিল্ক বনন, কাপড় বুনন, ডিজাইন, রং করা, প্রিন্ট, পলিশ, ফিনিশিং ও বাজারজাত ব্যবস্থা আছে। এই অঞ্চলের নারীরা সিল্ক কাপড়ে বাটিক, টাই ডাই, হ্যান্ড প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, ব্লকের মধ্য দিয়ে হরেক রকমের প্রাকৃতিক ও জ্যামিতিক নকশা ফুটিয়ে তুলে রাজশাহী সিল্কের জনপ্রিয় করে তুলেছে। তার সাথে সাথে নিজেরাও স্বাবলম্বী হচ্ছে। বিদেশে এই সকল সিল্ক পণ্যের মধ্যে চাহিদা রয়েছে, ফলে এই সব সামগ্রী দেশের বাইরে রপ্তানি করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। সিল্ক ফ্যাক্টরিতে আসলে ছবি একটা দেওয়া আছে, সিল্কের কিভাবে কাপড় তৈরি হয় ছবি দেখা যাচ্ছে। এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি, যদি রেশম পোকা সম্পর্কে কিছু প্রশ্ন করি, যে রেশম পোকা বড় হয় কোন গাছের পাতা খেয়ে। আবার রাজশাহী সিল্ক সম্পর্কে বর্ণনা করো। প্রশ্ন কিছু হতে পারে, রাজশাহী সিল্ক সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। এ ধরনের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, রচনামূলক প্রশ্ন হতে পারে। আমি যেখান থেকে যেগুলো আইডেন্টিফাই করলাম এগুলো মোটামুটি জানার জন্য এবং পড়ার জন্য অবশ্যই খুব সুন্দর কাজে দেবে তোমাদের। এখানে নকশা সম্পর্কে কিছু আলোচনা করা আছে। নকশার ভিতরে প্রাকৃতিক নকশাটা কি, জ্যামিতিক নকশাটা কি, ক্রমবর্ধমান নকশা কি, এই সম্পর্কে নকশা বিষয়ে কিছু আলোচনা করা আছে। এই প্রশ্ন আমরা এখান থেকে নকশা বিষয়ে কিছু প্রশ্ন আমরা করতে পারি। নকশা কত প্রকার, কি কি। আমরা পরবর্তীতে শিল্পী কাইয়ুম চৌধুরী সম্পর্কে আমরা একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে লিখো। শিল্পী কাইয়ুম চৌধুরী সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। তার জীবনী এবং বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করতে, এখান থেকে আমরা কিছু করতে পারি এবং আমরা সহায়িকার সাহায্যে আমরা তার জীবনী সম্পর্কে লিখতে পারি। শিল্পী কাইয়ুম চৌধুরীর কিছু চিত্রকল্প এখানে দেওয়া আছে। তো যাই হোক, এই শিল্পী কাইয়ুম চৌধুরী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন কাইয়ুম চৌধুরীর জীবনী। তারপর আসতেছে উত্তরা গণভবন। উত্তরা গণভবন বিষয়টা হচ্ছে উত্তরা গণভবনটাও আমাদের একটু ইম্পর্টেন্ট সেগমেন্ট। এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে 1972 সালে দীঘাপতি রাজবাড়ির নাম উত্তরা গণভবন নামকরণ করে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসেবে সংরক্ষণ করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, কত সালে দীঘাপতি রাজবাড়ির নাম উত্তরা গণভবন করা হয়, কত সালে। এবং বাংলাদেশের ঢাকা শহরের বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন কোথায়, এই ধরনের একটি প্রশ্ন আমরা পেতে পারি। ভবনটি পিরামিড আকৃতির, চারতলা, প্রবেশদ্বারের উপরে রয়েছে বিশাল ঘড়ি, যা ইতালি থেকে সংগ্রহ করা হয়েছিল। প্রধান ভবন, কুমার প্যালেস, কাচারি ভবন, 3টা কর্তা বাড়ি, রান্নাঘর সহ মোট 12টি ভবন আছে। প্যালেসের দক্ষিণ গার্ডেনে রয়েছে নকশা করা মার্বেল পাথরের ভাস্কর্য। এখানে আমরা পড়লে নাটোরের রাজবাড়ির যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেকেই নাটোরের রাজবাড়িতে গিয়েছি। নাটোরের রাজবাড়ি সম্পর্কে আমাদের অনেক ধারণা হয়তো হয়ে থাকতে পারে। এবার রাজশাহীতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে কিংবা ভিতরে বাংলাদেশের একটি অন্যতম ভাস্কর্য সাবাস বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে কতগুলো ভাস্কর্য নির্মিত হয়েছিল, সেগুলোর মধ্যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা অন্যতম। এটি রং, রূপ, আকার, গঠনশৈলী প্রকাশে পরিচিত লক্ষণীয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান ভাস্কর শিল্পী নিতিন কুণ্ডুকে দিয়ে নির্মাণ করানো হয় সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। এই ছিল মোটামুটি আমাদের পদ্মা পাড়ের উদান সুরে অংশের
কিছু আলোচনা, এবং আমি এখান থেকে যেগুলো প্রশ্ন সম্পর্কে বলেছি অবশ্যই তোমরা এইসব প্রশ্নগুলা পড়বে এবং খুঁজে বের করার চেষ্টা করবে। এগুলো প্রশ্ন আমার কথার সাথে আমি যেসব প্রশ্নের কথা বলেছি কিংবা যেগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আগামীতে ইনশাল্লাহ রূপসাথীর সুদে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।